প্রখ্যাত অভিনেতা অনিল চট্টোপাধ্যায় সত্যজিৎ রায়, তপন সিংহ এবং ঋত্বিক ঘটকের মতো খ্যাতনামা বাঙালি পরিচালকদের সাথে কাজ করেছেন। আজকে এই অভিনেতার কথাই বলবো। অনিল চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 25শে অক্টোবর 1929 সালে। স্কুলের পড়াশোনা হয়েছিল দিল্লিতে। সিনিয়র কেমব্রিজে উত্তর ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলেন। পরে কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে অর্থনীতির স্নাতক। 50-এর দশকের শুরুতে জার্মান কোলাবোরেশনের একটা কোম্পানিতে চাকরি পেলেন। মাইনে ছিল 700-800 টাকা। তখনকার দিনে 700-800 টাকা মানে রীতিমতো বেশি। কিন্তু হঠাৎ অনিল চট্টোপাধ্যায় বলে বসলেন, এই কাজ আমার ভালো লাগছে না। দূর সম্পর্কের আত্মীয় অর্ধেন্দু মুখোপাধ্যায় ছিলেন পরিচালক। তার সহকারী হয়ে ঢুকে গেলেন টলিউডে। তখন মাস মাইনে ছিল 50 টাকা। এক ধাক্কায় 700-800 টাকা মাসিক উপার্জন থেকে নেমে দাঁড়ালো মাসিক 50 টাকায়। কিন্তু কাজের মধ্যে আনন্দ আছে? অনিল চ্যাটার্জি পয়সা দেখেননি, দেখেছিলেন আনন্দ। 1951 সালে নাটক করতে গিয়ে আলাপ হলো অনুভা চট্টোপাধ্যায়ের সাথে। সেই আলাপ, তারপর বন্ধুত্ব, তারপরেই বিয়ে নিয়ে বেশ অশান্তি হয়েছিল। অনুভা চট্টোপাধ্যায়রা ছিলেন কুমিল্লার গুপ্ত এবং অনিল চট্টোপাধ্যায়রা এদেশি ব্রাহ্মণ। বাবার চেয়ে মায়েরই বেশি ছিল আপত্তি। পিসিমা বুঝিয়ে সুঝিয়ে বিবাহ সম্পন্ন করলেন। দিন কতক বাবার বাড়িতে থাকার পর অনিল অনুভার নতুন সংসার শুরু হলো সুইস পার্কের কাছে। ছবির জগতে তখন একটু একটু করে ব্যস্ততা বাড়ছে। রেডিওয় ঘোষকের চাকরি পেয়ে ছাড়তে হলো। সেই চাকরির পরীক্ষা দিতে গিয়ে অনিলের সাথে আলাপ হলো সৌমিত্র চট্টোপাধ্যায়ের। সেই চাকরির পরীক্ষায় অনিল চট্টোপাধ্যায় হয়েছিলেন প্রথম এবং সৌমিত্র চট্টোপাধ্যায় হয়েছিল দ্বিতীয়। একটাই পদ ছিল। ব্যস্ততার জন্য অনিল চাকরি নিল না। সৌমিত্র চট্টোপাধ্যায় আকাশবাণীর ঘোষক হলেন। কিন্তু সেই থেকে অনিল এবং সৌমিত্রের বন্ধুত্ব শুরু হয়েছিল। তা চলেছিল শেষ দিন পর্যন্ত। অনিল চট্টোপাধ্যায়ের সিনেমায় পদার্পণ করা বেশ একটা নাটকীয় ব্যাপার। উনি ক্যামেরার পিছনে প্রথমে ছিলেন সহকারী পরিচালক। সেই ছবির পরিচালক ছিলেন অর্ধেন্দু মুখোপাধ্যায়। সেদিন শুটিং স্পটে ছিলেন ছবি বিশ্বাস। একজন অভিনেতা তখনও আসেননি। অনেক ভেবে শেষ পর্যন্ত ক্যামেরার পিছন থেকে ডেকে নিলেন সহকারী পরিচালককে। তাকেই অভিনয় করতে হবে। প্রথমে অনিল চট্টোপাধ্যায় আপত্তি করেছিলেন, অবশেষে রাজি হলেন। ক্যামেরার পিছন থেকে সামনে এলেন অনিল চট্টোপাধ্যায়। শুটিং শুরু হলো। অনিল চট্টোপাধ্যায়ের সংলাপ মুগ্ধ হয়ে শুনছিলেন সকলে। হঠাৎ পরিচালক চিৎকার করে উঠলেন, কাট কাট! কী এমন ঘটল? ক্যামেরার সামনে দাঁড়িয়ে সংলাপ ভুলে গেছেন স্বয়ং ছবি বিশ্বাস। যোগ বিয়োগ সিনেমার ফ্লোরে অনিল চট্টোপাধ্যায়ের অভিনয় দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন ছবি বিশ্বাস যে সেই বিস্ময়ে তিনি নিজের সংলাপ ভুলে গিয়েছিলেন। চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ ঘটল এক নতুন চরিত্রাভিনেতা অনিল চট্টোপাধ্যায়। যোগ বিয়োগ সিনেমার শুটিং চলাকালীন তিনি ডাক পেলেন ঋত্বিক ঘটকের কাছ থেকে। তখন তিনি নাটকের মঞ্চ থেকে সবেমাত্র সিনেমার জগতে পা দিয়েছেন। নাগরিক সিনেমার জন্য একটি চরিত্রে বেছে নিয়েছিলেন অনিল চট্টোপাধ্যায়কে। তারপর ঋত্বিক ঘটকের ছবি মেঘে ঢাকা তারা বা কোমল গান্ধারে অনিল চট্টোপাধ্যায়ের অনবদ্য অভিনয়ের কথা চিরস্মরণীয় হয়ে থাকবে। এরপর বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের মহানগর সিনেমায় ডুবে গেলেন আপামর মধ্যবিত্ততায়। যে মানুষ নিজের স্ত্রীকে পর্দানসীন করে রাখতে চান, মিথ্যা সন্দেহ করেন স্ত্রীকে, খাঁটি চরিত্রাভিনেতার মতো মনস্তত্ত্বের প্রতিটা পরত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন তিনি। সারা জীবনে অসংখ্য সিনেমায় তাকে আমরা চরিত্রাভিনেতা হিসেবেই বেশিরভাগ পেয়েছি। নায়কের চরিত্রে তিনি খুব একটা অভিনয় করতে পছন্দ করতেন না, আর রোম্যান্টিক নায়ক তো একেবারেই নয়।
একবার এক প্রযোজক তাকে রীতিমতো এক রোম্যান্টিক নায়কের চরিত্র দিয়েছিলেন। অনিল চট্টোপাধ্যায় বলেছিলেন তিনি সেই চরিত্রে অভিনয় করবেন না, কিন্তু প্রযোজক ভাবলেন হয়তো পারিশ্রমিকের জন্য তিনি রাজি হচ্ছেন না। উত্তম কুমারের চেয়েও বেশি পারিশ্রমিক বললেন। তখন অনিল চট্টোপাধ্যায় কিছুটা ইতস্তত করে মাথা নেড়ে বললেন যে তাঁর পারিশ্রমিক তাঁকে দিলেই হবে, অভিনয়টা তিনি করে দেবেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। এতটাই অনবদ্য তাঁর অভিনয় হয়েছিল যে দেশবন্ধুর স্ত্রী বাসন্তী দেবী পর্যন্ত প্রশংসা করেছিলেন। ভাষার প্রতি ছিল তাঁর অদ্ভুত প্যাশন। জামাল নামের এক টেকনিশিয়ানের কাছে উর্দু ভাষা শিখেছিলেন। জার্মানি যাওয়ার আগে জার্মান এবং রাশিয়া যাওয়ার আগে রাশিয়ান ভাষাও শিখে নিয়েছিলেন। মুম্বাইতে হিন্দি ছবি করেছিলেন সন্নাটা, ফারার, এরপর অমল পালেকারের আনকাহি। এতটাই ঘর কাতুরে ছিলেন যে বার্লিন ফেস্টিভ্যালে গিয়েছিলেন সত্যজিৎ রায়ের মহানগর। ওখানে বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব সিডনি পয়টারের সঙ্গে আলাপ হয়েছিল। ওর কাজের কথা শুনে সিডনি বলেছিলেন চলে আসুন। বার্লিন থেকে ইউরোপ ট্যুর করে ফেরার সময় অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ তার মনে হলো বাড়ি ফিরতে হবে, ফলে ব্যাক টু ইন্ডিয়া। ইউরোপ ট্যুরটা আর করা হলো না। বাড়ি, লোকজন, আড্ডা এইগুলো ছাড়া উনি কিছু ভাবতেই পারতেন না। মেঘে ঢাকা তারা ছবিতে নিতার দাদা হিসেবে সুর পাগল সেই যে চরিত্রে অনবদ্য অভিনয় করেছে তা চিরকাল মনে রাখার মতো। অভিনয় করেছেন নাগরিক, অযাত্রিক, দ্বীপ জেলে যায়, তিন কন্যা, কাঞ্চনজঙ্ঘা, যতুগৃহ, বনপলাশির পদাবলী সহ অনেক ছবিতে। স্টুডিওর বাইরে মানুষ হিসেবে কেমন ছিলেন অনিল চট্টোপাধ্যায়? তার স্ত্রী অনুভা চট্টোপাধ্যায়ের কথায় এই মানুষটি ছিলেন ভীষণভাবে প্রাণখোলা, আমোদে, আড্ডাবাজ। এই মানুষটির সঙ্গে বন্ধুত্বে মেতে উঠেছিলেন উত্তম কুমার, সুচিত্রা সেন, সুপ্রিয়া চৌধুরীর মতো নায়ক নায়িকারাও। জনপ্রিয়তার কথা ভুলে গিয়ে আড্ডায় মেতে উঠতেন বসুশ্রী কফি হাউসে। একবার সেখান দিয়ে যাচ্ছিল উত্তম কুমারের গাড়ি। কেউ যদি চিনে ফেলে সেই কারণে হাত দিয়ে মুখ আড়াল করেছিলেন উত্তম কুমার। কিন্তু অনিল চট্টোপাধ্যায় হঠাৎ দেখলেন উত্তম কুমারের গাড়ি, চিৎকার করে উঠলেন, এই যে গুরু, এদিকে একটু তাকাও। উত্তম কুমারও হঠাৎ চিৎকারে তাকিয়ে দেখলেন দাঁড়িয়ে রয়েছেন অনিল চট্টোপাধ্যায়। সুচিত্রা সেনের সাথে দুর্দান্ত বন্ধুত্ব ছিল। রমা অর্থাৎ সুচিত্রা সেন এবং ওনার স্বামী দিবানাথ তখন বন্ডেল রোডে আদিনাথ সেনের বাড়িতে থাকতেন। মুনমুন তখন 4 বছরের শিশু। প্রায়ই মুনমুনকে অনিল চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী অনুভা চট্টোপাধ্যায়ের কাছে রেখে ওনারা বেরোতেন। তাঁরা একসঙ্গে সিনেমাও দেখতে গেছেন। সুচিত্রা সেন এতটাই ভরসা করতেন যে তার 4 বছরের শিশু কন্যাকে তাঁর বাড়িতে রেখে দিয়ে চলে যেতেন। অনিল চট্টোপাধ্যায় এতটাই রসিক ছিলেন যে সেই প্রসঙ্গে ওনার স্ত্রী একটি গল্প বলেছেন। তিনি একদিন লেক মার্কেটে বাজার করতে গিয়ে দেখছেন টাকা কম পড়েছে। জানেন অনিল চট্টোপাধ্যায় রয়েছেন বসুশ্রী কফি হাউসে, তাই বসুশ্রী কফি হাউসে গিয়ে ওর কাছ থেকে টাকা নিলাম। আমায় ট্রামে তুলে দিল। টিং টিং করে ট্রাম ছাড়তে হঠাৎ শুনি চেঁচিয়ে বলছে, এই যে দিদি শুনুন, আপনার স্বামী আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েও ফেরত দিচ্ছে না। এই রকম মজা এবং ছেলে মানুষই ছিল অনিল চট্টোপাধ্যায়। ভীষণ আবেগপ্রবণ এবং নরম মন ছিল। পাশের বাড়িতে নতুন ভাড়াটিয়ে এসেছিলেন। ভদ্রলোক জাহাজে কাজ করেন এবং তার স্ত্রী বাচ্চাকে খুব মারধর করেন। একদিন সহ্য করতে না পেরে সেখানে উপস্থিত হয়ে বলেছিলেন, ভেবেছেন কি এভাবে বাচ্চাকে মারবেন আর আমরা চুপচাপ বসে দেখব? মানবিক তো ছিলেন, তার সাথে নিজের ছেলে মেয়েদের পড়াশোনার প্রতিও কিন্তু বেশ লক্ষ্য রাখতেন। খুব বই ভালোবাসতেন। একবার ঠিক করেছিলেন উড়োজাহাজ নিয়ে পড়াশোনা করবেন। যত বই আছে কিনে ফেলেন, সে ব্যাপারে ভীষণ পার্টিকুলার ছিলেন। প্রতিদিন রাতে ডায়েরি লিখতেন এবং একরকম কালিতে নয়, নানা রকম রঙের কালিতে।
আর লিখতে লিখতে কিংবা কেউ যদি চিঠি পাঠাতো তাহলে সেই চিঠির উত্তরে চিঠি দিয়ে তার সাথে একটা ছবি আঁকা দেওয়া হয়ে যেত। অনিল চট্টোপাধ্যায় খুব সুন্দর ছবি আঁকতে পারতেন। চিঠির নিচে কফি হাউসের বিলের পেছনে অনিল চট্টোপাধ্যায়ের ছবি আঁকা চলতে থাকতো। ডট পেন পেন্সিল যা পেতেন হাতের কাছে তাই নিয়েই বসে যেতেন। স্ক্রিপ্ট পড়তে পড়তেও ছবি আঁকতেন তিনি। বেশ কিছু সমাজসেবী সংস্থার সাথে জড়িত ছিলেন। মানুষের প্রতি দয়া মায়া সেই থেকে রাজনীতিতে জড়িয়ে পড়া, কিন্তু নিজের শরীরের প্রতি যত্নশীল ছিলেন না। 15ই মার্চ 1996 সাল অনিল চট্টোপাধ্যায় চিরদিনের মতো বিদায় নিলেন। তবে এই অভিনেতার কিংবদন্তি হয়ে ওঠার পেছনে আড়াল থেকে যে মানুষটির সবথেকে সাহচর্য ছিল তিনি হলেন তাঁর স্ত্রী অনুভা চট্টোপাধ্যায়। শুধুমাত্র ভালো অভিনেতা ছিলেন না, ছিলেন একজন ভালো মানুষ। তার চারপাশে কখনো কোনো গণ্ডি টানেননি। খ্যাতির শীর্ষে থেকেও তিনি সাধারণ মানুষের মতো সকলের সঙ্গে সহজ স্বাভাবিকভাবে মিশতেন। ছিলেন মাটির কাছের মানুষ। তাঁর অভিনয় বাংলা চলচ্চিত্রে চিরস্মরণীয় হয়ে থাকবে।